এসকেবি ইউনিভার্সিটি সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সেমিস্টার 5 কোর্স আলোচনা করছি। ঠিক আছে, দেখো সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সেমিস্টার 5-এর কোর্সে কী রয়েছে, দুটো পেপার রয়েছে। একটা হচ্ছে রোমান্টিক পেপার, একটা হচ্ছে ভিক্টোরিয়ান পেপার। রোমান্টিক এজের পেপার এবং ভিক্টোরিয়ান এজের পেপার। রোমান্টিক এজে কী রয়েছে আগে সেটা আলোচনা করব। রোমান্টিক এজে মূলত কয়েকটা কবিতা রয়েছে, তাছাড়া একটা প্রোজ টেক্সট রয়েছে, প্রোজ টেক্সট এসের মতো রয়েছে, আর আরেকটা নোভেল রয়েছে। বুঝতে পারলে কিনা? তাহলে রোমান্টিক পেপারটাকে খুব সামারি আকারে বলতে গেলে কয়েকটা কবিতা রয়েছে, একটা গল্পর মতো রয়েছে, আর একটা নোভেল বা উপন্যাস রয়েছে। নোভেলটার নাম হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডিস। যে টেক্সট সামারিটা রয়েছে বা যে এসেটা রয়েছে, ওটা টেক্সট সামারি মানে এসে, বেসিক্যালি এটা এসে রয়েছে। ঠিক আছে, চার্লস ল্যাম্বের লেখা। ঠিক আছে, সেটা রয়েছে এবং কিছু কবিতা রয়েছে। চলো বিষয়টাকে একটু বুঝে নেওয়া যাক। ঠিক আছে, সবথেকে প্রথমে উইলিয়াম ব্লেকের লেখা হোলি থার্সডে। ঠিক আছে, পবিত্র বৃহস্পতিবার, হোলি থার্সডে, এইরকম একটা কবিতা পাবো। এটা একটা ছোট কবিতা, সুন্দর কবিতা, এবং উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স একটা কবিতার কালেকশন বেরিয়েছে, ওখান থেকে নেওয়া হয়েছে। বুঝতে পারলে, সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া হয়েছে। এবং কি হচ্ছে এখানে অ্যানাদার পোয়েম at the same title appear in the later collection songs of experience। আবার আরেকটা একই টাইটেলে প্রকাশিত হয়েছিল, কিন্তু songs of experience প্রকাশিত হয়েছিল। এটা একটা দারুণ কবিতা, ধর্মের কবিতা, সিম্বলিজম রয়েছে, সোশিয়াল কমেন্ট্রি রয়েছে এই কবিতার উপর। তাহলে হোলি থার্সডে একটা ধর্মের কবিতা, এটা এমনই একটা কবিতা যেটার মধ্যে সিম্বলিজম পাবে এবং এটার মধ্যে সোশিয়াল কমেন্ট্রিও দেখতে পাবে। এটা হলো হোলি থার্সডে, এটা দেখতে পাবে। এবার 2 নম্বর কবিতা হচ্ছে ওড, ইন্টিমেশন অফ ইমর্টালিটি ফ্রম রিকালেকশন অফ আর্লি চাইল্ডহুড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা, এটা একটা বেশ লম্বা চৌড়া কবিতা। বুঝতে পারলে কিনা? এটা একটা রোমান্টিক কবিতা। রোমান্টিসিজম কাকে বলে আমাদের বুঝতে হবে। এটার মধ্যে ফিলোসফিক্যাল থিঙ্কিং পাবো, এটার মধ্যে একটা রিফ্লেকটিভ থিঙ্কিং পাবো, এবং শৈশবের স্মৃতি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের শৈশবের স্মৃতি, চাইল্ডহুড মেমোরি এবং সোলস ডিভাইন অরিজিন, এই সমস্ত থিওরি থাকবে। একটু বলতে পারো ডিপ পোয়েম বটে, যদিও অ্যাট দ্য সেম টাইম ভাষাটা অনেক সহজ এবং কবিতাটা সহজে বুঝে যাবে, ভালোও লাগবে। বুঝতে পারলে? মানে তিনি যখন ছোট ছিলেন তার একটা আলাদা ফিলিং ছিল, আলাদা বিষয় ছিল, বড় হয়ে যান তখন বিষয়টা আলাদা ছিল। এইটা হচ্ছে বিষয়। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। 3 নম্বর কবিতা যেটা আমাদের কোর্সে রয়েছে এসকেবি ইউনিভার্সিটির সেমিস্টার 5-এ। তাহলে প্রথম দুটো কবিতা হলো হোলি থার্সডে একটা কবিতা, 2 নম্বর কবিতা হলো ওড, ইন্টিমেশন অফ ইমর্টালিটি ফ্রম রিকালেকশন অফ আর্লি চাইল্ডহুড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, এটা হলো 2 নম্বর কবিতা। 3 নম্বর কবিতাতে যদি আসি তাহলে দেখতে পাবো ডিজেকশন অ্যান্ড ওড। ডিজেকশন অ্যান্ড ওড বাই স্যামুয়েল টেইলর কোলরিচ। একটা মেয়েকে ভালোবাসতো এসটি কোলরিচ, কিন্তু তার কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছিল না, বিবাহিত মহিলা ছিল। ঠিক আছে, ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন अगेन। দেখো ডিজেকশন অ্যান্ড ওড, এটা এসটি কোলরিচের লেখা। কার লেখা? এসটি কোলরিচ। ইনি একটা মহিলাকে ভালোবাসতেন, কিন্তু সেই মহিলা রেসপন্স করছিল না। বুঝতে পারলে কিনা? তো সেই জন্য উনি ডিজেক্টেড হয়েছেন। ডিজেকশন মানে রিজেকশনের মতো খানিকটা, মানে তোকে রিজেক্ট করছে কেউ, তুই প্রপোজাল দিচ্ছিস বারবার, তোকে রিজেক্ট করে দিচ্ছে। তো ডিজেকশন, ওই দুঃখে লেখা একটা কবিতা। বুঝতে পারলে কিনা? ডিজেকশন অ্যান্ড ওড, এটাও একটা রোমান্টিক পোয়েম। আমরা জানি রোমান্টিক যুগের 5 জন মহাকবি ছিলেন। 5 জন মহাকবি কে কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কিটস, লর্ড বাইরন, এসটি কোলরিচ, 5 জন মহাকবি। তো দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পেলাম। ঠিক আছে, রোমান্টিক যুগের 5 জন মহাকবিকেই দিয়ে দিয়েছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা পেলাম। ঠিক আছে, জন কিটসও পাবো, এসটি কোলরিচও পাবো। এই তো এসটি কোলরিচ, ডিজেকশন অ্যান্ড ওড, এসটি কোলরিচের লেখা। ঠিক আছে, এইগুলো রয়েছে। তাহলে ডিজেকশন অ্যান্ড ওড স্যামুয়েল টেইলর কোলরিচের লেখা, এবং এটার মধ্যে একটা রোমান্টিসিজম দেখতে পাবো। ঠিক আছে, এবারে এর বেশ লম্বা চৌড়া কবিতাটা, এটা বুঝতে পারলে, বেশ লম্বা চৌড়া কবিতা। এরপরে আসছি, আরও একটি কবিতা রয়েছে, প্রিজনার অফ চিলন বাই লর্ড বাইরন। ছোট্ট কবিতা, খুবই সুন্দর, রিভলিউশনের স্পিরিট দেখতে পাবি। একটা বিপ্লবীকে জেলের ভিতর পুরে রাখা হয়েছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডার মধ্যে রাখা হয়েছে, কিন্তু তার রিবেলিয়াস স্পিরিট, বিদ্রোহী যে স্পিরিটটা রয়েছে, কোনোভাবেই পরাস্ত হচ্ছে না। সে বারবার বিদ্রোহ করছে। এই যে ব্যাপারটা আমরা এখানে দেখতে পাবো।
এখানে লর্ড বাইরনের লেখা দ্য প্রিজনার অফ চিলন। একটা দেশপ্রেমী রয়েছে, সেই দেশপ্রেমীকে যতই টর্চার করা হোক, অত্যাচার করা হোক, তার স্পিরিট সে কোনোভাবে ব্রেকডাউন করছে না, সে বো ডাউন করছে না। এই প্রিজনার অফ চিলন, প্রিজনার মানে কি? জেলে বন্দি, চিলনের জেলে বন্দি করে রাখা হয়েছিল। সে কিন্তু একজন দেশপ্রেমী ছিল, সেই দেশপ্রেমী কোনোভাবে মাথা নত করবে না, বুঝতে পারলে? তার স্পিরিটটাকে বো ডাউন করবে না, তাকে মেরে ফেললেও সে তার স্পিরিটটা বো ডাউন হবে না। এই জিনিসগুলো আমরা দেখতে পাবো, বুঝতে পারলে কিনা? এটা লর্ড বাইরনের ফ্রিডম স্পিরিটটাকে দেখতে পাই, যেটা একটা অসাধারণ কবিতা। এরপরে আরেকটা কবিতা রয়েছে পিবি শেলির ওড টু ওয়েস্ট উইন্ড। ওড টু ওয়েস্ট উইন্ড, ওড মানে কি? ওড মানে একটা লম্বা চৌড়া কবিতা এবং অ্যাড্রেস হবে কোনো একটা ন্যাচারাল সাবজেক্টকে বা ন্যাচারাল ফোর্সকে, এবং তাকেই উৎসর্গ করা হবে কবিতাটা। এখানে ওয়েস্ট উইন্ডকে উৎসর্গ করে ওয়েস্ট উইন্ড সম্বন্ধে একটা লম্বা চৌড়া কবিতা লেখা হয়েছে, ওড টু ওয়েস্ট উইন্ড। একটা অসাধারণ কবিতা। এখানে ওয়েস্ট উইন্ডকে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার বলা হয়েছে। ওয়েস্ট উইন্ড কবিতাটা এতই ভালো কবিতা যে ইভেন পরবর্তী সময় যদি চাকরি পরীক্ষা এসএসসি দিতে যাও বা তুমি টিচার হওয়ার পরীক্ষা দিতে যাও, মেবি পসিবল, বা এমএ করতে যাও, এটা আবার রিপিট করবে, ঠিক আছে? এটা একটা খুবই ভালো পরীক্ষা। ইভেন আমাদের যে সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে, যে ব্যস্ত রয়েছে, সেখানেও কিন্তু এই কবিতাটা পড়াতে হয় আমাদেরকে, বুঝতে পারলে কিনা? তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওড টু ওয়েস্ট উইন্ড, ওড টু ওয়েস্ট উইন্ড, অলরাইট, ঠিক। এটা একটা ওড লিরিক্যাল পোয়েম, ঠিক আছে? এরপরে পরের যে কবিতাটি রয়েছে ওড টু নাইট অ্যাঙ্গেল। কি নাম কবিতার নাম? ওড টু নাইট অ্যাঙ্গেল। এটাও ওড। ওড কাকে বলে বললাম? একটা লম্বা চৌড়া কবিতা, কোনো একটা ন্যাচারাল সাবজেক্টকে ডেডিকেটেড থাকবে, কোনো একটা প্রাকৃতিক প্রাণী বা কোনো প্রাকৃতিক ফোর্সকে ডেডিকেটেড করা হবে। এখানে নাইট অ্যাঙ্গেল নামক একটা পাখি রয়েছে, তার গানটা, সে গান গেয়ে যাচ্ছে, আর জন কিটস আফিং খেয়ে সেই গাছের নিচে শুয়ে পড়েছিল, তো সেই গান শুনতে শুনতে বিভোর হয়ে যাচ্ছে। এখানে ওড টু নাইট অ্যাঙ্গেল কবিতাতে সেই নাইট অ্যাঙ্গেল পাখির গানটাকে আমরা শুনতে পাই এবং তার গানের প্রশংসা আমরা শুনতে পাই ওড টু নাইট অ্যাঙ্গেলে। এইখানে এটাও একটা রোমান্টিক পোয়েম, যেখানে আমরা, এটা একটা গ্রেট ওড, এবং এই কবিতাটাও একই রকম লেভেলের। ওড টু নাইট অ্যাঙ্গেল, ওড টু ওয়েস্ট উইন্ড একই রকম লেভেলের এগুলো। তাহলে এইগুলো হলো কবিতা, বুঝতে পারলে কিনা কবিতার জায়গাটা। এরপর হচ্ছে একটা এসে রয়েছে, মানে রচনা রয়েছে। রচনার নাম হচ্ছে ওল্ড চায়না। কি নাম? ওল্ড চায়না। এটা একটা রচনা, চার্লস ল্যাম্ব লিখছে। রোমান্টিক যুগেরই একজন প্রোজ রাইটার ছিলেন চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্ব যে সমস্ত এসেগুলো লিখতেন, আমরা জানি এসে দুই প্রকার, পার্সোনাল এসে, ইম্পার্সোনাল এসে। পার্সোনাল এসে মানে আমি করে থাকবে, আর ইম্পার্সোনাল এসে মানে আমি ব্যাপারটা থাকবে না, কোনো টপিকের উপর লেখা হবে। এটা একটা পার্সোনাল এসে, আমি করে লিখবেন। এখানে দেখতে পাবো চার্লস ল্যাম্ব এবং তার ছোট বোন, বুঝতে পারলে কি না? চার্লস ল্যাম্বের একটা শখ ছিল, খুবই চায়না ক্লে দেখতে ভালো লাগতো, চীনামাটির পাত্র, সেটাতে ডিজাইন করা থাকবে, পুতুল আঁকা থাকবে, ওগুলো তার দেখতে খুব ভালো লাগতো। সে যখনই কারো বাড়িতে যেত, তার চায়না ক্লেগুলো দেখতে চাইতো, কে? চার্লস ল্যাম্ব। তো সেই চায়না ক্লে দেখতে দেখতে তার মনে পড়ে যাচ্ছে ছোটবেলাতে তারা দুজন কত স্ট্রাগল করে কত বই কিনেছে, দুই ভাই বোন, কত টাকা জমিয়ে অল্প টাকা জমিয়ে জিনিস কিনেছে, কোথায় নাটক দেখতে যেত, এই সমস্ত জিনিসগুলো ওর মনে পড়বে। এবং তার এটা মনে পড়বে যে আজকে যখন আমরা ধনী হয়ে গেছি, সেই অ্যাডভেঞ্চারগুলো লাইফ থেকে যেন হারিয়ে গেছে। যখন মিডিল ক্লাস অবস্থায় ছিলাম, সে টাকা সঞ্চয় করতে হতো এবং সঞ্চয় করেই জিনিসটা কিনতাম, বছরের শেষে কাউন্ট করতাম টাকাগুলো এবং ঠিক করতাম যে আর অপচয় করব না। ওই অ্যাডভেঞ্চারগুলো সম্ভবত হারিয়ে গেছে, কারণ এখন টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে। এই সমস্ত জিনিসগুলো আমরা ওল্ড চায়নাতে দেখতে পাবো, যেটা চার্লস ল্যাম্বের লেখা। ভালো বুঝতে পারলে কিনা? ঠিক। এরপরে আরও একটি পড়া রয়েছে তোমাদের সেমিস্টার 5 এসকেবি ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটির সেমিস্টার 5-এর এই যে পেপারটি রয়েছে, এটাকে রোমান্টিক পেপার বলা হচ্ছে, বুঝতে পারলে কিনা? ব্রিটিশ লিটারেচারের রোমান্টিক পেপার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রাইড অ্যান্ড প্রিজুডিস দেখতে পাবো। কি দেখতে পাবো? প্রাইড অ্যান্ড প্রিজুডিস। এটা একটা উপন্যাস, এটা একটা উপন্যাস। জেন অস্টিন লিখছেন। কে লিখছেন? জেন অস্টিন। জেন অস্টিন এই যে উপন্যাসটি লিখছেন প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এখানে একটা হিরোইনকে রাখছেন, বুঝতে পারলে কিনা? হিরোইনকে রাখছেন। এই হিরোইনটি দেখতে কিন্তু অতীব সুন্দর নয়, কিন্তু বুদ্ধিমান। এবং এই হিরোইনটিকে যে হিরোটা রয়েছে, সে প্রথমে অবজ্ঞা করে দেবে কোনো কারণে, তার মনে হবে আমার লেভেলের নয়, ঠিক আছে, যে হিরোটা, ঠিক আছে। এখানে দুটো হিরো পাবো, দুটো হিরোইন পাবো, বাই দ্য ওয়ে, ঠিক আছে। তো সেই যে হিরোটা রয়েছে সে অবজ্ঞা করে দেবে
এবং সে বলবে নট এনাফ হ্যান্ডসাম টু ড্যান্স উইথ মি, আমার মতো মানে আমার সাথে নাচ করবার মতো সে এতটাও সুন্দর নয়, বুঝতে পারলে? এবং তার স্ট্যাটাসটাও দেখো, সে আমার মতো রিচ নয়, এরকম মনে করবে ছেলেটা। এই কথাটা যখন মেয়েটা শুনতে পাবে, মেয়েটা হেট করতে শুরু করবে, ঘৃণা করতে শুরু করবে ছেলেটাকে, বুঝতে পারলে? তো এইটাই তো নাম, ছেলেটার অহংকার প্রাইড, আর মেয়েটার ঘৃণা প্রিজুডিস। কিন্তু শেষ পর্যন্ত এদের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে যাবে এবং এক হয়ে যাবে। এইটা হলো মূল উপন্যাস। সাইড বাই সাইড আরেকটা সাবপ্লট চলেছে, ঠিক আছে? ওখানে ডার্সি এবং এলিজাবেথকে দেখতে পাবো, বুঝতে পারলে কিনা? জেন এলিজাবেথ দুটো হিরোইন, আর ডার্সিকে আমরা দেখতে পাচ্ছি হিরো হিসাবে, এবং তার সাথে বিংলেকে দেখতে পাবো হিরো হিসাবে, বুঝতে পারলে কিনা? তাহলে ডার্সি বিংলে দুটো হিরো, আর এদিকে এলিজাবেথ জেন দুটো হিরোইন। এইটা হচ্ছে পুরো উপন্যাসটা, অনেক বড় উপন্যাস কিন্তু। বাই দ্য ওয়ে, বইটা দেখি একটু ম্যাডাম, যেটা একটু দেখতে দিয়েছিলাম। থ্যাংক ইউ মাই ডিয়ার ম্যাডাম। এইটা হচ্ছে বইটা, ঠিক আছে? এটা দেখে ছোটো মনে হচ্ছে, আর সে অক্ষরগুলো এতই ছোটো, কারণ সে মাইক্রো করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এত মোটা বইটা পড়তে বেশ সময় লাগবে, ঠিক আছে? তবে হয়ে যাবে, এইটা হচ্ছে পয়েন্ট হচ্ছে হয়ে যাবে, ডোন্ট বি ওরিড অ্যাবাউট দিস। তাহলে এইটা হলো একটা পেপার, বোঝার চেষ্টা করো। এতক্ষণ ধরে আমি একটা পেপার বললাম, এবারে আরও একটি পেপার আছে, সেটা হচ্ছে ভিক্টোরিয়ান এজের পেপার। সেটা হচ্ছে ভিক্টোরিয়ান এজের পেপারটাতে কী কী রয়েছে একটু বোঝা যাক। দেখো, প্রথমে যেটা রয়েছে ভিক্টোরিয়ান এজে, খুব ইন্টারেস্টিং পড়াগুলো ভিক্টোরিয়ান যুগের। প্রথমে হচ্ছে ইউলিসিস বলে একটা কবিতা রয়েছে, যেটা লর্ড অ্যালফ্রেড টেনিসন লিখছে। এই কবিতাটা ভালো করে করবে, কারণ ক্লাস 11-এ এখন এই কবিতাটা দিয়ে দিয়েছে ইউলিসিস। ক্লাস 11-এ নয়, 12-এ দিয়েছে। 12-এর সেমিস্টার 3-তে দিয়েছে, মানে ক্লাস এখন যেটা চলছে ক্লাস 11-এ সেম 1 সেম 2 থাকছে। ক্লাস 12-এ সেম 3 সেম 4 রয়েছে, বুঝতে পারলে কিনা? তো সেম 3-তে এই কবিতাটা রয়েছে, যেটা ইংলিশ অনার্সের সেম 5-এ, সেই কবিতাটাই ক্লাস 12-এর স্টার্টিংয়ে রয়েছে, বুঝতে পারলি কিনা? তো ইউলিসিস কবিতাটা তোমাকে ভালো করে বুঝতে হবে, লর্ড অ্যালফ্রেড টেনিসন। আবার মজার বিষয়, এই কবিতাটায় যে সামনে যে চাকরির পরীক্ষাটা হচ্ছে এসএসসি হচ্ছে না, সামনে আছে চাকরির, তার ব্যাচ হচ্ছে, বুঝলে? তাদেরকেও আবার এইটাই পড়াচ্ছি, ইউলিসিসটা পড়াচ্ছি, ওদেরও রয়েছে। মানে ইউলিসিস কবিতার গুরুত্বটা বোঝো, যেটা ক্লাস 12-এ সেটা ইংলিশ অনার্সের সেমিস্টার 5-এ, আবার সেই ইউলিসিস আবার কিসে রয়েছে? এসএসসি এসএলএসটিতে রয়েছে। তাহলে বোঝো কীরকম গুরুত্বপূর্ণ কবিতা, এটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা। এবং এখানে কি দেখা যাচ্ছে, ইউলিসিস হচ্ছে একজন মহান যোদ্ধা, যাকে ট্রয় পেয়েছিল, ট্রয়ের লড়াইটাতে, বুঝতে পারলি কিনা? সেই গ্রিস এবং ট্রয়ের মধ্যে লড়াই হচ্ছে, এবং সেখানে গ্রিসের মহান যোদ্ধারা যাচ্ছে ট্রয়ে লড়াই করবার জন্য। লড়াই হচ্ছে, ট্রয়কে পুরো ধ্বংস করে দিচ্ছে। ওখানে অ্যাকিলেসকে পাবো, ইউলিসিসকে পাবো, অ্যাগামেমননকে পাবো, মেনেলাসকে পাবো, এরকম করে অনেক চরিত্র পাচ্ছি। তো তাদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হলো ইউলিসিস। ইউলিসিস যখন বাড়ি ফিরে আসছে, সবাই বাড়ি ফিরে চলে আসছে, ইউলিসিস আসতে পারছে না। তার কারণ তার জাহাজটা ঘুরে যাচ্ছে, দেবতাদের অভিশাপে ঝড় দিয়ে দিচ্ছে। এইবারে তার আরেকটা জার্নি শুরু হচ্ছে, নিয়ে এইটা থেকে আরেকটা মহাকাব্য লেখা হবে। ট্রয়ের যুদ্ধটা নিয়ে একটা মহাকাব্য লেখা হচ্ছে, সেইটাকে ইলিয়াড বলি, দা ইলিয়াড। আর ইউলিসিস যে আরেকবার জার্নি শুরু করে দিচ্ছে, ওইটা নিয়ে আরেকটা মহাকাব্য লেখা হচ্ছে, সেটাকে দা ওডিসি বলা হয়। কারণ ইউলিসিসেরই আরেকটা নাম ওডিসিয়াস। ওডিসিয়াসের অ্যাডভেঞ্চারকে কেন্দ্র করে বলা হচ্ছে ওডিসি, দা ওডিসি। তাহলে এই যে ইউলিসিসে কি দেখতে পাবো জানিস? ওর অ্যাডভেঞ্চার করা হয়ে গেছে, ও পুরো দ্বীপগুলো ঘুরে নিয়েছে। এক চোখওয়ালা দত্ত, যার নাম সাইক্লপস, তার দ্বীপে গেছিল। লোটাস ফ্রুট ধরেছে, ওই দ্বীপে গেছিল। এবং সাইরেনের দ্বীপে গেছিল, ওই দ্বীপ গেছিল। সব ঘোরাঘুরি করে আজ বাড়ি ফিরে এসছে। যখন বাড়ি ফিরে এসছে, তার স্ত্রীর নাম হচ্ছে পেনেলোপি, তার ছেলের নাম হচ্ছে টেলেম্যাকিউস। এরা আজকে সিংহাসনে বসে আছে, পেনেলোপি। আর বাকিরা সবাই পেনেলোপিকে, বাকি রাজসভাসদ ছিল, সবাই বলছে ইউলিসিস আর বাড়ি ফিরবে না, ইউলিসিস আর বাড়ি ফিরবে না। সবাই মিলে পেনেলোপিকে বলছে আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো। সব রাজসভাসদগুলো বলছে, মন্ত্রীগুলো পেনেলোপিকে বলছে যে বিয়ে করে নিতে। তখন ইউলিসিস এসে পৌঁছাচ্ছে, সবকে পিটছে ভালো করে ইউলিসিস। এবং আলটিমেটলি ইউলিসিস রাজা হচ্ছে, পেনেলোপি রানী হচ্ছে। কিন্তু তার ছেলে টেলেম্যাকিউস, সে তো বড় হয়ে গেছে এবং সে এখন 20 বছর বয়স, ঠিক আছে? যখন ইউলিসিস গেছিল, তখন
টেলিম্যাথিউস একদমই বাচ্চা ছিল, কিন্তু যখন বাড়ি ফিরছে 20 বছরের ছেলে, কেননা 10 বছর ট্রয়ে কাটিয়েছে আর 10 বছর অ্যাডভেঞ্চার করেছে। আজকে যখন বাড়ি ফিরছে তখন একটা ইয়ং ছেলে। তো যাই হোক, ইউলিসিস সিংহাসনে বসছে, কিন্তু তার মন আর বসছে না রাজকর্মে। তার কারণ সে সারাটি জীবন অমনি অ্যাডভেঞ্চার করেছে। আর এখন দেখছে যে আমার দেশটা অলস প্রকৃতির দেশ হয়ে গেছে। মানুষজন আর বীরত্বের পূজা করে না, বীরত্ব কাকে বলে বোঝে না, বীর কাকে বলে বোঝে না, শুধু খাবো দাবো, অলসভাবে থাকবো, ভোজ খাবো, ভোজ খাওয়াবো, টাকা পয়সা সংগ্রহ করবো, এমনি হয়ে গেছে। কারণ ইউলিসিস ওই সমস্ত কিছু রাজকর্ম ছেড়ে পালিয়ে যেতে চায়। এই নিয়ে কবিতাটা, এইটা হলো ইউলিসিস পয়েন্টটা। তো এটা হলো মিথোলজিক্যাল ইউলিসিস। কিন্তু আমরা কবিতা যদি ভালো করে বুঝি তখন বুঝতে পারবো এটা শুধু মিথোলজিক্যাল ইউলিসিস নয়, কবি নিজের কথা বলছে, নিজেকেও ইউলিসিস ভাবছে। তো এইরকম ইউলিসিস কবিতাটা রয়েছে। বলো বুঝতে পারলি কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এরপরে দেখতে পাচ্ছি দ্য লাস্ট রাইড টুগেদার বলে একটা কবিতা রয়েছে, রবার্ট ব্রাউনিং এর লেখা। লাস্ট রাইড টুগেদার কি, এটা বলেছিলাম সম্ভবত একবার। এটা একটা ড্রামাটিক মনোলগ। ইউলিসিসও ড্রামাটিক মনোলগেই, কারণ এই ভিক্টোরিয়ান যুগের ড্রামাটিক মনোলগ খুব ফেমাস হয়েছিল। ড্রামাটিক মনোলগ কি, বাই দ্য ওয়ে একটু বলে দিই, মানে এমন একটা কবিতা যার মধ্যে ড্রামার কোয়ালিটিও থাকবে আর কবিতাও থাকবে। এখানে একটা স্পিকার থাকবে যে বকবক করে যাবে, সাইলেন্ট লিসনার থাকবে যারা শুনে যাবে, কথা বলার মধ্যে দিয়ে রিথরিক বেরিয়ে আসবে, ফিলোসফিক্যাল থিঙ্কিং বেরিয়ে আসবে, এবং শেষটাও খুব সুন্দর হবে। এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। তো এইটাও একটা ড্রামাটিক মনোলগ। এখানে লাস্ট রাইড টুগেদার কি, এখানে দেখতে পাবো বহুদিন ধরে ছেলেটি এবং মেয়েটি প্রেম করেছে, প্রেমিক যুগল। আজ মেয়েটি এসে বলছে আমি আর রিলেশনশিপ রাখতে পারবো না, লাস্ট রাইড টুগেদার। তখন ছেলেটি বলছে ওকে ফাইন, কিন্তু চলো লেটস হ্যাভ ফিজিক্যাল রিলেশনশিপ আর লেটস হ্যাভ সেক্স ফর দ্য লাস্ট টাইম। ঠিক আছে, এইটা বলছে, এইটাকে লাস্ট রাইড টুগেদার বলছে। এবং এই ফিজিক্যাল রিলেশনশিপ করতে গিয়ে সে যেন আরও কিছু রিয়েলাইজেশন করছে ফর দ্য লাস্ট টাইম, এটাকে লাস্ট রাইড টুগেদার বলা হচ্ছে। বলো বুঝতে পারলে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এরপর আরও একটি কবিতা রয়েছে, ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচ কবিতাটা। এই কবিতাটা কি কবিতা? কবি এবং তার স্ত্রী একদিন ডোভার বিচ নামক একটা জায়গায় ঘুরতে গেছিলেন সন্ধ্যাবেলা। সেই সন্ধ্যাবেলাতে সমুদ্র কানায় কানায় পূর্ণ ছিল, তখন বড়ই সুন্দর লাগছিল। কিন্তু একটু পর যখন ভাটা আসছে তখন সমুদ্র পিছনের দিকে চলে যাচ্ছে। তখন ওর মনে হচ্ছে যে পৃথিবীটা যখন বিশ্বাস, ট্রাস্ট ছিল, ধর্মের উপর বিশ্বাস, সমস্ত কিছুর উপর বিশ্বাস ছিল, তখন এইরকম সুন্দর ছিল। যখন বিশ্বাস যদি চলে যায় পৃথিবী থেকে, তখন নোংরা নুড়ি পাথরগুলো যেমন বেরিয়ে আসছে, সেই রকম পৃথিবীর মধ্যে বিভিন্ন কুলসিত জিনিসগুলো বেরিয়ে আসবে এবং পৃথিবী আর থাকার জায়গা থাকবে না। এই যে থিঙ্কিংগুলো, এটা ফিলোসফিক্যাল পোয়েম ডোভার বিচ, এইটা দেখতে পাবো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবার দেখতে পাবো গবলিন মার্কেট বলে একটা কবিতা রয়েছে, সিজি রসেডির লেখা। অসাধারণ কবিতা, খুব সুন্দর কবিতা। এখানে দুটো মেয়ে রয়েছে, দুটো বোন। ওরা একা থাকে বাড়িতে, আর সামনে জল আনতে যায়। কিন্তু যখনই জল আনতে যায়, ওরা জানে ওই সামনেটাতে পিশাচগুলো থাকে। গবলিন মানে পিশাচগুলো থাকে। এবং পিশাচগুলো যখনই যায়, পিশাচগুলো ডাক দিতে দিতে যায়, এসো এসো আমাদের কাছে ফল কিনো, ফল কিনো, এরকম করে যায়। কিন্তু ভুলে ওদের কাছে ফল কিনতে যেও না। এরা জানে যে ফল কিনতে নেই ওদের কাছ থেকে, কিছু কিনতে নেই, পিশাচগুলোর কাছ থেকে দূরে থাকতে হয়। কিন্তু এই দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে লোভ ধরে যাচ্ছে, যাই তো দেখি পিশাচগুলোকে নিয়ে চলে যাচ্ছে পিশাচগুলোর কাছে, গবলিন্সগুলোর কাছে। ও ফল কিনছে, কিন্তু পিশাচগুলো বলছে যে এমনিতে তো ফল দেবো না, গোল্ড দিতে হবে। তখন বলে আমার কাছে তো গোল্ড নেই। বলে কোনো ব্যাপার নেই, তোমার তো চুলটা সোনালি চুল, আমরা চুলটাই নিয়ে নিচ্ছি, একটু চুলটা কেটে নিচ্ছে পিশাচগুলো। গোল্ডেন হেয়ার ছিল, নিয়ে ওকে যত ইচ্ছা ফল খাইয়ে দিচ্ছে। ও ফল খাচ্ছে, ওর খুব ভালো লাগে, এত সুন্দর ফল ও কোনোদিন খায়নি। ফল খেয়ে বাড়ি চলে আসছে। কারণ ফল খেয়ে বাড়ি চলে আসছে, ওর বোন বলছে তুই এটা কেন করলি, তুই কি জানিস না পিশাচগুলো কোনো কিছু দিলে খেতে নেই? তোর কি মনে নেই আমাদের প্রতিবেশী ওই রকম একটা মেয়ে করেছিল, পিশাচদের দেওয়া ফল খেয়েছিল, আর তারপরে আর ও কোনো কিছু খেতে মন যেত না ওর। সত্যি তারপরের দিন আর কোনো কিছু খেতে মন যায় না, পিশাচদের দেওয়ায় ফল খাবো আমি। পিশাচ দিকে খুঁজে বেড়াচ্ছে হন্য হয়ে, আর পিশাচ দিকে দেখতে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারলি কিনা? এবং ও পুরো হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে চারিদিকে, কোথাও পিশাচ দিকে দেখতে পায় না। এ কিছু খায় না, দায় না, খড়ের মতো পাতলা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এই বোনটা বললে আমি যাব দেখি। বোনটা যাচ্ছে, বোনটা যে একবার ফল কিনে নেবে, পিশাচগুলো আর তাকে দেখা দেবে না। যে কেনে নি তাকে দেখা দেবে, তার কারণ তাদের তো উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। বুঝতে পারলি কিনা? উদ্দেশ্য তো পিশাচগুলোর উদ্দেশ্য তো মেরে ফেলা। ঠিক আছে, তুই
ওই ফলেই খাবি, একবার যদি খেয়েছিস আর কিছু খেতে পারবি না। সামথিং লাইক ওয়ান্স ইউ টেক ড্রাগ ইউ হ্যাভ টু টেক দ্য ড্রাগ। বুঝতে পারলি কিনা? এ গেল, তখন পিসাজগুলো একে দেখা দিল, এ কিন্তু বললে যে আমি ফল চাই, পিসাজগুলো ফল দিল, বললো পয়সাও দিচ্ছে, পিসাজগুলো ফল দিল, নিয়ে এবার নিয়ে চলে আসছে ফলগুলো। তো পিসাজগুলো বলছে না আমাদের ফল নিয়ে যাওয়া যায় না, তো আমাকে এখানেই খেতে হবে। তখনও বললো না আমি এখানে ফলগুলো খাবো না কোনোভাবে। তখন পিসাজগুলোকে জোর করে খাওয়ানোর চেষ্টা করছে, ওর মুখে তুখে ফলের রসগুলো ফেলে দিচ্ছে, কিন্তু কোনোভাবে খাচ্ছে না। বুঝতে পারলি কিনা? তারপর একটা সময় পিসাজগুলো দেখলো একে আর কোনোভাবে খাওয়ানো যাবে না জোর করে, তখন পিসাজগুলো চলে যাচ্ছে আর ও বাড়ি ফিরে আসছে। তখন তার মুখে যে রসগুলো লেগেছিল ফলে, সেইগুলো কোনোভাবে নিয়ে ওই দিদিটাকে বা যে বোনটা ছিল তাকে খাওয়াচ্ছে। বুঝতে পারলি? নিয়ে আস্তে আস্তে ওকে সুস্থ করে তুলছে। এইটা হচ্ছে গল্পটা। গল্প নেই, কবিতা বটে, ডিজি রসেটের। কিন্তু এটা পুরোটা নেই, কিছুটা আছে, কিন্তু খুব সুন্দর কবিতাটা ডিজি রসেটের, খুবই সুন্দর কবিতাটা। গবলিন মার্কেট, যাকে বলে অসাধারণ কবিতা। বুঝতে পারলি? এরপরে দিয়েছে জিএম হপকিন্সের পায়েড বিউটি। পায়েড বিউটিও একটা খুব ভালো কবিতা, জিএম হপকিন্সের লেখা। ঠিক আছে, এটা খুবই সুন্দর কবিতা পায়েড বিউটি। এখানে সব কিছুই সুন্দর, সব কিছুই সুন্দর। গডকে থ্যাংক ইউ বলি, গডকে থ্যাংক ইউ বলি, এমনি করে করে থ্যাংক ইউ গড, পাখি বানানোর জন্য থ্যাংক ইউ গড, মাছ বানানোর জন্য থ্যাংক ইউ গড, গাছ বানানোর জন্য, সব নিয়েই চলবে পায়েড বিউটি। ছোটো কবিতা, ভালোই লাগবে, কোনো চাপের নেই। এরপরে দুটো উপন্যাস, মাথা খারাপ উপন্যাস, কিন্তু খুবই এনজয়েবল, কিন্তু শেষ কেমন করে করবি সেইটা হচ্ছে মুশকিল। এই বইটা আছে, এটা বড়, এর থেকেও বড় বই, দেখবি? দাঁড়া বইগুলো দেখাই। দেখো গাইজ, এই বইটা, এটা হচ্ছে হার্ড টাইমস। বুঝতে পারলে কিনা? এই বইটা রয়েছে, এত মোটা বই, কেমন করে করবে কে জানে, করতে তো হবেই। এটা হচ্ছে হার্ড টাইমস পুরোটাই, এটা রেফারেন্স বই নয়, টেক্সটটা দেখছো তো কত পাতা আছে, কি আছে। ভয় খাওয়ানোর উদ্দেশ্য নয়, কিন্তু চাপ আছে, এইটা উদ্দেশ্য বোঝানোর। ঠিক আছে, বি রিয়েলিস্টিক। তো এইটা হচ্ছে গিয়ে হার্ড টাইমস। ওকে, এবার হচ্ছে রিটার্ন অফ দ্য নেটিভ। এইটা হচ্ছে একটা বই, রিটার্ন অফ দ্য নেটিভ। ঠিক আছে, এটা কিন্তু রেফারেন্স বই। ঠিক আছে, কিন্তু ওই যদি এটা টেক্সটটা দেখিস এইরকমই মোটা হবে টেক্সটটা, রিটার্ন অফ দ্য নেটিভ। কারণ গল্প কি আছে বুঝে নে। হার্ড টাইমস আর রিটার্ন অফ দ্য নেটিভ দুটাই ভালো গল্প, খুবই সুন্দর। রিটার্ন অফ দ্য নেটিভ হচ্ছে একটা ছেলে বিখ্যাত হয়ে গেছে, আজ বাড়ি ফিরে আসছে গ্রামের কিছু উন্নতি করবে বলে। প্যারিসে ডায়মন্ড ব্যবসায়ীর কাছে ম্যানেজার হিসাবে কাজ করতো, কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন বল আর যাই বল, ও গ্রামে ফিরে আসছে। গ্রামে স্কুল খুলবেন, স্কুল টিচার হবে। গ্রামের একটা মেয়ে আছে বিশালই সুন্দর দেখতে। ঠিক আছে, ইউস্টেসিয়া ভাই। এবার ইউস্টেসিয়া যে রয়েছে, সে ভাবছে আমি এর সাথে প্রেম করি, তাহলে একে বিয়ে করে একে বুঝিয়ে নিয়ে আমিও প্যারিস যাব। ওর একটা ইচ্ছা প্যারিস যাওয়ার। বুঝতে পারলি কিনা? কিন্তু এই ছেলেটা আবার ঠিক করে নিয়েছে আমি আর কোনোদিন প্যারিস যাব না, আমি গ্রামে এবার স্কুল মাস্টার হয়ে থাকবো। নে রে ভাই। ঠিক আছে, এবার ইউস্টেসিয়া ভাইয়ের একটা বয়ফ্রেন্ড আছে অলরেডি, সে তার সাথে ঘ্যাচেং একদম কাটকুট যা। ঠিক আছে, আমি নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেছি। তো ওই যে বয়ফ্রেন্ডটা না উইলডেভ ছিল। ঠিক আছে, আবার উইলডেভও আবার ভেলকিবার ছেলে বিরাটে। ঠিক আছে, উইলডেভ আরেকটা মেয়েকে ভালোবাসে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, উইলডেভ একটা থমসিন বলে একটা মেয়েকে ভালোবাসে। ঠিক আছে, এতটাই ভালোবাসে গভীর থমসিনের সাথে যে বিয়ে করতে চলে গেছিল, কিন্তু শেষ মুহূর্তে তার মনে হয়েছে না ইউস্টেসিয়ার সাথে, মাই হার্ট ফিলস ফর ইউস্টেসিয়া, বিয়ে না করে চলে এসছে। তো উইলডেভ হোম নিয়ে পড়ে। বুঝতে পারলি কিনা? উইলডেভ থমসিনকেও ভালোবাসে, ইউস্টেসিয়াকেও। ইউস্টেসিয়াও দেখছিল আমার কাছে অপশন নেই, ঠিকই আছে, আপাতত উইলডেভেই ঠিক আছে। ঠিক আছে, কিন্তু ও যখন অপশন পেয়ে যাচ্ছে তখন উইলডেভকে ক্রস করে দিচ্ছে, যা তুই এক্স হয়ে থাক। ঠিক আছে, আর চলে যাচ্ছে এর সাথে। কার সাথে প্রেম করতে শুরু করছে? এই নতুন ছেলেটার সাথে। ঠিক আছে, এই নতুন ছেলেটার নাম হচ্ছে ক্লেমি ওব্রাইট। ক্লেমের সাথে প্রেম করতে শুরু করছে এবং যাই হোক প্রেম জমে ক্ষীর কিছুদিনের মধ্যে। ঠিক আছে, তো ওরা এবার বলছে বিয়ে করবো, কিন্তু যে ক্লেমি ওব্রাইটের মা আছে কোনোভাবে রাজি নয় যে আমার ছেলে গ্রামে বিয়ে করে এখানেই সেটেল হয়ে যাবে। ও পুরো দোষ দিতে শুরু করলো মেয়েটাকে, যে তোর জন্য এমনি হচ্ছে। ঠিক আছে, নিয়ে শেষে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে গেল ছেলেটা, এবং একটা কুটির বানিয়ে থাকতে শুরু করলো মেয়েটার সাথে। হায় রে, মেয়েটা কি ওই ভেবেছিল? ঠিক আছে, মেয়েটা কেন এর সাথে প্রেম করলো বলতো? প্যারিস যাওয়ার জন্য। ঠিক আছে, তো শেষ পর্যন্ত এই মেয়েটার সাথে যতদিন ছিল দুজনেরই ভোগান্তি। ঠিক আছে, মেয়ে ভেবেছিল প্যারিস যাব,
প্যারিস যাওয়া হলো না। আর ছেলে ভেবেছিল যে আমি এখানে গিয়ে পর ভালোভাবে স্কুল করবো, আমার ওয়াইফ আমাকে হেল্প করবে, হেল্পই করে না। ঠিক আছে, এর তো স্কুল যাওয়ার নেই, স্কুল চালানোর নেই। ঠিক আছে, প্রপার মিসআন্ডারস্ট্যান্ডিং তুই দেখতে পাবি। বিয়ে তো হয়ে গেল, কিছুদিনের মধ্যেও কিছুটা অন্ধ হয়ে গেল ছেলেটা। কেন? বই পড়তে পড়তে বই পড়তে পড়তে অন্ধ হয়ে গেল। তখন ছেলেটা বললো যে আমি মনে করি কোনো কাজেই ছোট নয়, কোনো কাজেই ছোট নয়, তাহলে আমি আজ থেকে এবার লেবার হব। ঠিক আছে, তো কোথায় তুই প্যারিসের একটা মার্চেন্ট কোম্পানিতে তুই ম্যানেজার ছিলি, সেখান থেকে তুই গ্রামের স্কুলে টিচার হলি, সেখান থেকে এবার তুই বলছিস লেবার হব। ঠিক আছে, ছেলেটা হয়ে দিল লেবার। তো ওইটা ইউস্টেসিয়া ভাইয়ের বিরাটই গায়ে লাগলো, বুঝতে পারলি? তখন সে এই নিয়ে ওদের মধ্যে ঝামেলা হলো। মাঝখানে তার মা এলো বোঝানোর জন্য, ঠিক আছে, যে চল বাবা বাড়ি ফিরে চল। কিন্তু সেই দিন আবার ঘটনাচক্রে এমন হলো যে এরা দরজা খুললো না, ইউস্টেসিয়া দরজা খুললো না, আর ক্লেমিও ব্রাইট ঘুমাচ্ছিল। তো এই দুঃখ পেয়ে মাটা যখন ফিরে যাচ্ছে, রোদে গরমে এবং সাপের কামড়ে মরে গেল, বুঝতে পারলি? ওর মাটা মারা গেল। তখন এ অনেক বেশি নিজেকে দোষ দিতে লাগলো যে আমার জন্য আমার মা মরে গেল, ইত্যাদি ইত্যাদি দোষ দিতে শুরু করলো। কে? ক্লেমিও ব্রাইট, বুঝতে পারলি কি না? কিন্তু ইউস্টেসিয়া ভাই একবারও বললো না যে আমি দরজা খুলিনি। ঠিক আছে, ও একদিন জানতে পেরে যাচ্ছে ব্যাপারটা, তখন রেগে মেগে পুরো ঝগড়া হচ্ছে। ইউস্টেসিয়া ভাই নিজে দাদুর কাছে চলে যাচ্ছে, ক্লেমিও ব্রাইট মা তো মারা গেছে, ওই জমিতে নিজে বাড়িতে ফিরে আসছে। ক্লেমিও ব্রাইটও গেল, আর এ আবার ধনী হয়ে গেল। ইউস্টেসিয়া ভাই চলে গেল দাদুর কাছে, আর এ কি হয়ে গেল? আবার ওর মা মারা গেছে, মা সমস্ত কিছু লিখে দিয়েছে। ঠিক আছে, এর একটা কাজিন সিস্টার ছিল থমজিন, সে থমজিনকে লিখেছে, যাকে বাইরে উইলডে ভালোবাসে, বুঝতে পারলে? আর এর নামে তো আবার ধনী হয়ে গেল। এবার উইলডেভের সাথে আবার তুই দেখতে পাবি উইলডেভ ইতিমধ্যে থমসিনকে বিয়ে করে নিয়েছে। ঠিক আছে, কিন্তু উইলডেভ আবার থমসিনের সাথে সন্তুষ্ট নয়, উইলডেভ আরেকটা গার্লফ্রেন্ড খুঁজছে। তো আবার তুই দেখতে পাবি ও এসে নিয়ে আবার ভালোবাসতে শুরু করবে কাকে? ইউস্টেসিয়া ভাই। ও লোনলি ফিল করছে। ঠিক আছে, নিয়ে শেষ পর্যন্ত উইলডেভ আর ইউস্টেসিয়া ভাই এক রাতে পালানোর চেষ্টা করবে। তেরা ছুটবে এদিকে ধরবার জন্য, বোঝানোর জন্য যে যাও না, কিন্তু জলে পড়ে যাবে। ঠিক আছে, এবং জলে পড়ে গিয়ে মরে যাবে, ইউস্টেসিয়া ভাই মারা যাবে। সো দিস ইজ দ্য স্টোরি, বুঝতে পারলি কিনা? রিটার্ন অফ দ্য নেটিভ। তাহলে রিটার্ন অফ দ্য নেটিভের গল্পটা বুঝতে পারলে? বিরাট ইন্টারেস্টিং। আরেকটা তুমি গল্প পাবে হার্ড টাইমস, এটাই শেষ, তাহলে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে একটা লোক রয়েছে, ও শুধু ফ্যাক্টে বিশ্বাস করে অ্যান্ড ম্যাটেরিয়ালিজমে বিশ্বাস করে, ইমোশনের কোনো গুরুত্ব দেয় না, এবং সবাইকে ওইভাবে বোঝাচ্ছে। এবং শেষ পর্যন্ত এইটা প্রমাণিত হবে যে ইমোশনের ভ্যালিউ থাকে, শুধু ফ্যাক্ট নিয়ে চললে হয় না লাইফে, এইটাই প্রমাণিত হবে। তো দিস ইজ বেসিক্যালি হার্ড টাইমস। তো এই দুটো আমাদের পড়া রয়েছে। তাহলে এইটা হলো সেমিস্টার 5 এসকেবি ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সেমিস্টার 5-এর ইংলিশ অনার্সের কোর্স। বেশ বড় আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। শুধু কোর্সটা আমি বোঝালাম, তাও আমার আধ ঘন্টা লেগে গেল। অনলি আই ডিসকাস দ্য কোর্স অনলি, তাও আধ ঘন্টা বেশি সময় লেগে গেল। শুধু কোর্সটাকে এক লাইন করে বললাম যে এমনি 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 আছে, তো ওটাকে পড়তে হবে ডিটেলসে, লাইন বাই লাইন, প্রশ্ন উত্তর রেডি করতে হবে, এবং তোমাকে আবার সেটা সম্ভব হলে রিভিশন করতে হবে। রিভিশন হবেই কিনা কে জানে, কমপ্লিট হয়ে যাক না 7 দিন 10 দিন আগে। এবারে আমি আর বলছি না 20 দিন আগে কমপ্লিট হবে, এবারে আমি বলছি 10 দিন আগে কমপ্লিট হয়ে যাক না, এইরকম বলছি। কেননা প্রত্যেকবারই আমাদের 20 দিন আগে, 1 মাস আগে কমপ্লিট হয়ে যায়। এইবারে এই সেমিস্টার 5-এ আমি বলছি কিন্তু 10 দিন আগে কমপ্লিট হবে, এইরকম। সো দিস ইজ হোয়াট দ্য কোর্স। আই হোপ ইউ ডু আন্ডারস্ট্যান্ড দ্য কোর্স। প্রথম থেকে সিরিয়াসলি পড়তে হবে। কোর্সে লম্বা চৌড়া আছে, বেশ বড় সড়ো আছে। আমি এটা রেকর্ডিং ফরম্যাটে নিয়ে নিলাম, যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে, এবং পড়াশোনা শুরু করে দেবো সাকসেসফুলি। ঠিক আছে? বাই দ্য ওয়ে গাইজ, তোমরা যদি কেউ এসকেবি ইউনিভার্সিটি রয়েছে সেমিস্টার 5-এর এবং মনে করছো যে অনলাইন মারফত পড়াশোনা করবো, তাহলে আমাদের সাথে জুড়তে পারো। আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে সাকসেসফুলি, রাইট? ইউ ক্যান জয়েন আস। ফোন নাম্বার শেয়ার করলাম 8926939467। আরেকবার রিপিট করছি, 8926939467। অনলাইন ক্লাসের প্রত্যেকটা জিনিস ডিটেলে বুঝবো, নোটস ফোট সবই পেয়ে যাবে, কোনো ব্যাপার নেই, এবং পড়াগুলোকেও ডিটেলসে বুঝতে পারবে। যদি চাইছো কল করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, চাইলে মেসেজে কথা বলতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।